আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং করোনার নিয়মকানুন মেনে চলছো। আমি আবিদা সুলতানা, প্রবাসী যুক্তিবিদ্যা, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, হোসনাবাদ বনদী, বরিশাল। আজ আমি তোমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হলো বাক্যের সংজ্ঞা ও যুক্তিবাক্যের সংজ্ঞা, উদাহরণ, বাক্য ও যুক্তিবাক্যের পার্থক্য, অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য। প্রথমে বাক্য এবং যুক্তিবাক্য সংজ্ঞা আমরা আলোচনা করব। তা হলো কয়েকটি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করলে তাদের সামগ্রিক রূপকে বাক্য বলে। যেমন, ছেলেটি লেখাপড়ায় খুব ভালো। যুক্তিবাক্য, দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকেই যুক্তিবাক্য বলে। যেমন, সোনা হয় মূল্যবান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে যুক্তিবাক্যের উদাহরণে হলো সোনা হয় মূল্যবান। এখানে দেখো যুক্তিবাক্যের তিনটি অংশ, একটা হলো উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজন। আমাদের একটি যুক্তিবাক্য হতে হলে তিনটি বিষয়ের প্রয়োজন, সেটা হলো উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজন। এই তিনটি বিষয় যদি না থাকে তাহলে আমরা তাকে যুক্তিবাক্য বলতে পারবো না। বাক্যে সংযোজন থাকে না, কিন্তু যুক্তিবাক্য যদি সংযোজন না থাকে তাহলে যুক্তিবাক্য গঠন করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বাক্য এবং যুক্তিবাক্য এক জিনিস নয়, সেহেতু বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তোমরা ছক আকারে সেটা উঠাও, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। প্রথমে যুক্তিবাক্য, তারপর বাক্য লিখবে। সকল যুক্তিবাক্যই বাক্য, সকল বাক্য যুক্তিবাক্য নয়। বাক্যের মোট তিনটি অংশ থাকে, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। যুক্তিবাক্যের প্রথম অংশ উদ্দেশ্য, মাঝখানে সংযোজক, শেষে বিধেয় থাকে। বাক্যে উদ্দেশ্য বিধেয়ের অবস্থানের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যুক্তিবাক্যের সংযোজক সবসময় বর্তমান কালসূচক হয়, কিন্তু বাক্যের ক্রিয়া কালসূচক যে কোনো কালসূচক হতে পারে। যুক্তিবাক্যের মাধ্যমে শুধু মনের চিন্তা প্রকাশিত হয়, বাক্যের মাধ্যমে চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রকাশিত হয়। বাক্যের মধ্যে, যুক্তিবাক্যের মধ্যে সত্য মিথ্যা গুণ থাকে। বাক্যের মধ্যে কেবলমাত্র ঘোষক বাক্য ছাড়া অন্যান্য বাক্যের গুণ থাকে না। আমরা এখন বাক্য এবং অবধারণ নিয়ে আলোচনা করব। অবধারণ এবং বাক্য যেহেতু এক জিনিস নয়, সেহেতু প্রথমে আমাদের বাক্য এবং যুক্তিবাক্য এবং অবধারণের সংজ্ঞা জানতে হবে। যুক্তিবাক্যের সংজ্ঞা হলো দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের ভাষাগত প্রকাশকেই যুক্তিবাক্য বলে। অপরদিকে দুটি ধারণার মধ্যে সম্পর্কের বর্ণনাকেই অবধারণ বলে। বাক্য এবং অবধারণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সে পার্থক্যগুলো আমরা এখন আলোচনা করব। তোমরা তুলতে পারো খাতায়। যেমন,
যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা, অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মানসিক একত্রিতকরণ। অবধারণ একটি মানসিক প্রক্রিয়া, যুক্তিবাক্য অবধারণের ভাষায় প্রকাশিত প্রক্রিয়া। যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজন। অবধারণের অনুরূপ কোনো অংশ নেই। যুক্তিবাক্যের একক হলো পদ, অবধারণের একক হলো ধারণা। যুক্তিবাক্য হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, অবধারণ হলো মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। যুক্তিবাক্যের গঠনের নিয়ম আছে, অবধারণের গঠনের নিয়ম নেই। তোমরা এই পার্থক্যর বিষয়গুলো শেষ হলে ছক শেষ হলে তোমরা এরপরে পার্থক্য লিখতে গেলে প্রথমে আমি বলেছিলাম পূর্বে যে প্রথমে তোমরা ভূমিকা লিখবা, তারপরে তোমাদের ছক আকারে লিখে তারপরে তোমরা উপসংহার লিখবা। উপসংহারটা হলো, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে যদিও বাক্য এবং অবধারণ এক জিনিস নয়, তবুও তারা একটি অপরটির উপর নির্ভরশীল। একটিকে ছাড়া অপরটি কল্পনা করা যায় না, মনে হয় যেন একটি পয়সার এপি ওপি। যেহেতু তারা একে অপরের উপর নির্ভরশীল, তাই যুক্তিবিদ্যার অবধারণ এবং যুক্তিবাক্যের গুরুত্ব অপরিসীম। আমরা এই পর্যায়ে যুক্তিবাক্যের সংযোজকের ভূমিকা আর কাজ একই কথা। আমরা ভূমিকা নিয়ে এখন আলোচনা করব। সংযোজক ছাড়া, পূর্বেই আমি বলেছি যে সংযোজক ছাড়া যুক্তিবাক্য গঠন হওয়া সম্ভব নয়, সেই ব্যাপারটাই আমরা আবার আলোচনা করব। যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সংযোগকারী চিহ্নকেই সংযোজক বলে। যেমন একটি ফুলটি সুগন্ধযুক্ত, এখানে এই বাক্যটি হলো একটি বাক্য, নট যুক্তিবাক্য। আমাদের যুক্তিবাক্য হতে হলে এখানে যেমন ফুলটি সুগন্ধযুক্ত, এখানে কোনো সংযোজক নেই। যেমন ফুলটি সুগন্ধযুক্ত, এটি একটি বাক্য, এটি এখানে কোনো সংযোজক নেই। কিন্তু এই বাক্যটি যদি আমরা যুক্তিবাক্যে রূপান্তর করতে যাই তাহলে হবে ফুলটি হয় সুগন্ধযুক্ত। এখানে এই যে হয় কথাটাই হলো সংযোজক। সংযোজক ছাড়া আমাদের যুক্তিবাক্য গঠন করা সম্ভব নয়। তাই একটি বাক্যে তিনটি অংশ থাকবে, সেটা হলো উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এই তিনটি বিষয় যদি না থাকে তাহলে আমরা তাকে যুক্তিবাক্য বলতে পারবো না। তাই যুক্তিবাক্যর ক্ষেত্রে সংযোজকের ভূমিকা অপরিসীম। এবার আমরা বাক্যের শ্রেণী বিভাগে আসবো। গঠন অনুসারে বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সরল যুক্তিবাক্য, অপরটি হলো যৌগিক যুক্তিবাক্য। সরল যুক্তিবাক্য যে বাক্যের একটি মাত্র বক্তব্য থাকে তাকে সরল যুক্তিবাক্য বলে। যেমন মতিন হয় বুদ্ধিমান। যৌগিক যুক্তিবাক্য যে বাক্যের একাধিক বক্তব্য থাকে তাকে যৌগিক যুক্তিবাক্য বলে। যেমন কামাল ও বিমল হয় চালাক। এখানে কামাল এবং বিমল একাধিক শব্দ, এজন্য এখানে
একাধিক পদ, এখানে এজন্য এটা যৌগিক যুক্তি বাক্য। সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, নিরপেক্ষ এবং সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্ক শর্তহীনভাবে প্রকাশিত হয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন মধু হয় মিষ্টি। সাপেক্ষ যুক্তিবাক্য যে যুক্তিবাক্যে শর্ত সাপেক্ষে উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সাপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি কৃতকার্য হবে। সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার দুভাগে ভাগ করা যায়, প্রাকল্পিক যুক্তিবাক্য এবং বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য হলো যে সাপেক্ষ যুক্তিবাক্য যদি তাহলে অনুরূপ অর্থ প্রকাশক কোনো অর্থ ধারা শর্ত উল্লেখ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে দেখা যায় যে যদি তুমি আসো একটা অংশ, তাহলে আমি যাব আর একটা অংশ বাক্যে। তাহলে যদি তাহলে যে বাক্য ধারা যুক্ত থাকবে সে বাক্যকেই আমরা প্রাকল্পিক যুক্তিবাক্য রূপে ধরে নেব। প্রাকল্পিক যুক্তিবাক্যের আবার দুটি অংশ, প্রথম অংশ হলো পূর্ব, দ্বিতীয় অংশ হলো অনু। এখানে এই বাক্যেরই যদি তুমি আসো তাহলে আমি যাব, এই প্রথম অংশকে আমরা বলবো পূর্ব, দ্বিতীয় অংশকে আমরা বলবো অনু। এবার বৈকল্পিক যুক্তিবাক্য যে সাপেক্ষ যুক্তিবাক্য একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে এবং এগুলো হয় বা না হয় আকারে প্রকাশ করা হয় তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন লোকটি হয় সৎ না হয় বোকা। লোকটি হয় সৎ না হয় বোকা। এই ধরনের বাক্যকেই আমরা বৈকল্পিক যুক্তিবাক্য বলবো। গুণ অনুসারে আমাদের যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হলো সদার্থক যুক্তিবাক্য আর নিয়ার্থক যুক্তিবাক্য। সদার্থক যুক্তিবাক্য হলো যে যুক্তিবাক্যের বিধেয় পদ ধারা উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সদার্থক বা ইতিবাচক যুক্তিবাক্য বলে। যেমন মানুষ হয় মরণশীল। হয় ধারা এখানে ইতিবাচককে বোঝানো হয়েছে। নিরপেক্ষ যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেতিবাচক যুক্তিবাক্য বলে। যেমন মানুষ নয় নিখুঁত, এখানে নয় দ্বারা নেতিবাচক বোঝানো হয়েছে। পরিমাণ অনুসারে আবার যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়, সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য। এখানে তোমরা জেনে নেবে যে সার্বিক অর্থ হলো সকল, বিশেষ অর্থ হলো কিছু। যে যুক্তিবাক্যের সমগ্র উদ্দেশ্য সম্পর্কে উদ্দেশ্য সম্পূর্ণ ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন গরু হয় চতুষ্পদ। বিশেষ যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্য আংশিক ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। কিছু ছাত্র হয় মেধাবী। এখানে কিছু ধারা বিশেষকে নির্দেশ করেছে। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়। যেমন
এক সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এ বাক্য দুই সার্বিক নিরর্থক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য কোন বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আই ধারা বিশেষ নিরর্থক প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা এখানে একটু খেয়াল করো যে আমরা সার্বিক সদর্থক যুক্তিবাক্য আমরা প্রকাশ করবো। এখানে সার্বিক সদর্থক যুক্তিবাক্য হলো এ, প্রকাশ করি আমরা সকল হয় দ্বারা। সার্বিক নিরর্থক যুক্তিবাক্য ই, মানে কোনো নয় দ্বারা প্রকাশিত হয়। বিশেষ সদর্থক যুক্তিবাক্য আই, কিছু হয় দ্বারা। আর বিশেষ নিরর্থক যুক্তিবাক্য ও, কিছু নয় দ্বারা। আমরা এখানে যে চারটি যুক্তিবাক্যকে আমরা চেনার সহজ পদ্ধতি হলো, আমরা সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে বলবো এ, মানে সকল হয় দ্বারা প্রকাশিত বাক্যগুলোকে আমরা সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলি। এবং সার্বিক নিরর্থক যুক্তিবাক্য ই এবং কোনো নয় দ্বারা বাক্য গঠন করলেই সেটাকে আমরা ই যুক্তিবাক্য বলবো। বিশেষ সদর্থক যুক্তিবাক্য আমাদের আই যুক্তিবাক্য, মানে কিছু হয় দ্বারা প্রকাশিত হলে সেটা হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ নিরর্থক যুক্তিবাক্য ও বাক্য এবং সেটা নির্দেশনা হবে কিছু নয় দ্বারা, সেই বাক্যগুলোকে আমরা বলবো ও যুক্তিবাক্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পদের ব্যক্তি সম্পর্কে আলোচনা করব। পদের ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে পদের ব্যাপকতা কি। পদের ব্যক্তি বলতে আমরা বুঝি ব্যাপকতা বা প্রসারতা। যদি কোনো যুক্তিবাক্যে পদের সামগ্রিক অর্থ প্রকাশ করে সমগ্র ব্যক্তার্থকে প্রকাশ করা হয়, তখন তাকে পদের ব্যক্ত বলে। যেমন সকল মানুষ হয় দ্বিপদ। আর যদি কোনো যুক্তিবাক্যের ব্যাপক পদ আংশিক অর্থে ব্যবহৃত হয় এবং ব্যক্তার্থ আংশিক অর্থে প্রকাশিত হয়, তাকে আমরা বলবো অব্যক্ত। যেমন কিছু ছাত্র হয় ভদ্র। এখানে ব্যক্তির চারটি নিয়ম রয়েছে। সেই চারটি নিয়ম হলো, এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যক্ত কিন্তু বিধেয় পদটি অব্যক্ত। ই যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদই ব্যক্ত। আই যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদে অব্যক্ত। ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি অব্যক্ত কিন্তু বিধেয় পদটি ব্যক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যুক্তিবাক্যের বিরোধিতা নিয়ে আলোচনা করব। যুক্তিবাক্যের বিরোধিতা, দুটি যুক্তিবাক্য যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে তাদের উভয়ের মধ্যে একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও তাদের একটি অপরটি থেকে হয় শুধু গুণের দিক থেকে, না হয় শুধু পরিমাণের দিক থেকে, না হয় গুণ এবং পরিমাণের উভয় দিক থেকে পার্থক্য হয়, তাহলে বাক্য দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ককে আমরা যুক্তিবাক্যের বিরোধিতা বলি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন এ বাক্যে
সকল গরু হয় চতুষ্পদ। এই চারটাটা শেষ করি। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের বিরোধিতার উদাহরণ হলো সকল গরু হয় চতুষ্পদ, কিভাবে কোনো গরু নয় চতুষ্পদ। এখানে আমরা সংজ্ঞায় আমরা দেখেছি যে একই উদ্দেশ্য, এখানে গরু এই একই উদ্দেশ্য, একই বিধ হয়, চতুষ্পদ একই বিধ হয়, কিন্তু এখানে পরিমাণের দিক থেকে তারা এক। তার মানে একটি হলো দুটি বাক্যই হলো সার্বিক যুক্তি বাক্য, কিন্তু পার্থক্যটা হলো এখানে গুণের দিক। সেটা হলো একটি বাক্য হলো হয়, অপর বাক্যটি হলো নয়। তাহলে আমরা সংজ্ঞায় দেখেছি হয় পরিমাণের দিক থেকে, না হয় গুণের দিক থেকে, না হয় গুণ এবং পরিমাণ উভয়ের দিক থেকে যদি পার্থক্য হয় এবং তাদের ভিতরে বাক্য দুটোর মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক হয়, তাহলেই আমরা তাকে যুক্তিবাক্যের বিরোধিতা বলবো। যুক্তিবাক্যের বিরোধিতা আবার চার প্রকার: অসম বিরোধিতা, বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা। আমরা এখন এই চার প্রকার নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে হলো অসম বিরোধিতা। দুটি যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য, একই বিধ হয় এবং একই গুণ থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধু পরিমাণের দিক থেকে পার্থক্য থাকে, তাহলে বাক্য দুটোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে অসম বিরোধিতা বলে। যেমন সকল মানুষ হয় দ্বিপদ। শিক্ষার্থীরা, এখানে আমরা সংজ্ঞায় দেখেছি যে দুটি যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য, একই বিধয় এবং রয়েছে এবং তাদের গুণের দিক থেকেও তারা এক, কারণ দুটো বাক্যই হলো হয়, কিন্তু যে পার্থক্যটা হলো সেটা হলো এখানে পরিমাণের দিক থেকে পার্থক্য। সেটা হলো একটি বাক্য হলো সার্বিক আর একটি বাক্য হলো বিশেষ। হ্যাঁ, যদি এখানে দুটো বাক্যই সার্বিক হতো তাহলে পরিমাণের দিক থেকে পার্থক্য হতো না, কিন্তু এখানে একটি বাক্য হলো সার্বিক এবং অপর বাক্যটি হলো বিশেষ, এই জন্য এদের ভিতরে পার্থক্য রয়েছে। এই যে পার্থক্য থাকা সত্ত্বে বাক্য দুটোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটাই হলো অসম বিরোধিতা। বিপরীত বিরোধিতা: দুটি সার্বিক যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য, একই বিধান থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের দিক থেকে পার্থক্য থাকে, তাহলে বাক্য দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ককে যুক্তিবাক্যর অসম বিরোধিতা বলে। বিপরীত বিরোধিতা বলে। যেমন সকল, এবার কি আমরা লিখতে পারি যে সকল গরু হয় চতুষ্পদ, এবারকে কোনো গরু নয় চতুষ্পদ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখি যে একই উদ্দেশ্য, একই বিধেয় রয়েছে এবং পরিমাণের দিক থেকে তারা এক, কারণ দুটো বাক্যই হলো সার্বিক, কিন্তু এখানে একটি বাক্য হলো হয় আর অপর বাক্যটি হলো নয়। তার মানে তারা গুণের দিক থেকে পার্থক্য, এখানে গুণের দিক থেকে হয় এবং নয়, মানে এখানে তাদের ভিতরে গুণের দিক থেকে পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে এই যুক্তিবাক্যকে আমরা বলবো বিপরীত বিরোধিতা।
অধীন, বিপরীত, বিরোধিতা দুটি বিশেষ যুক্তবাক্যর মধ্যে একই উদ্দেশ্য একই বিধায় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের দিক থেকে পার্থক্য থাকে তাহলে বাক্য দুটোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে অধীন, বিপরীত, বিরোধিতা বলে। যেমন আমরা উদাহরণের সাহায্যে আমরা দেখতে পাই, আইবেকে কিছু মানুষ হয় শিক্ষিত। প্রযুক্তি বাক্যে আমরা দেখতে পাই কিছু মানুষ নয় শিক্ষিত। তাহলে এখানে আমরা দেখতে পাই যে দুটো বাক্যই হলো আমাদের এখানে সার বিশেষ, কিন্তু এখানে পার্থক্য হলো বিধেয় এবং উদ্দেশ্য একই রয়েছে, কিন্তু পার্থক্য হলো শুধুমাত্র একটি বাক্য হলো হয়, অপরটি হলো নয়। তার মানে এখানে তারা গুণের দিক থেকে পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, শেষের যেটা ছিল বিরোধিতা, তারা দুটো যুক্তি বাক্যর মধ্যে একই উদ্দেশ্য একই বিধায় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণ এবং পরিমাণ উভয়ের দিক থেকে পার্থক্য থাকে তাহলে আমরা তাদের বাক্য দুটোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাদেরকে আমরা বিরোধিতা বলবো। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব কিভাবে গুণ এবং পরিমাণ উভয়ের দিক থেকে পার্থক্য হয়। আমরা প্রথমে এ বাক্য লিখব যে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, কিছু মানুষ নয় মরণশীল। এবং অপর দুটি বাক্য হলো ই, কিছু মানুষ, কোনো মানুষ নয় নিখুঁত। আইবেকে লিখবো কিছু মানুষ হয় নিখুঁত। এখানে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের এ এবং ও বাক্য, তার মানে একটি হলো সার্বিক, অপরটি হলো বিশেষ যুক্তিবাক্য। আর এখানে একই উদ্দেশ্য একই বিধেয় সবই ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটি হয় একটি নয়, তার মানে গুণের দিক থেকে পার্থক্য রয়েছে। গুণের দিক, পরিমাণের দিক। এখানে আমরা পরিমাণের দিক থেকে পার্থক্য দেখি আমরা, কারণ এখানে একটি হলো সার্বিক আর একটা হলো বিশেষ যুক্তিবাক্য। অপরদিকে আমরা গুণের দিক থেকে পার্থক্য দেখি, একটি হলো হয় এবং অপরটি হলো নয় যুক্তিবাক্য, কিন্তু তাদের উদ্দেশ্য এবং বিধেয় উভয় একই রয়েছে। এই জন্য এই বাক্য দুটোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এবং অপরদিকে একটি হলো আমাদের বিশেষ যুক্তিবাক্য, আরেকটি হলো সার্বিক যুক্তিবাক্য। এখানেও আমাদের পরিমাণের দিক থেকে পার্থক্য এবং এখানেও আমাদের গুণের দিক থেকে পার্থক্য, কারণ একটি হলো হয় এবং অপরটি হলো নয় যুক্তিবাক্য, কিন্তু উদ্দেশ্য বিষয় একই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখানে দেখি যে তাহলে গুণ এবং পরিমাণের উভয় দিক থেকে এই বাক্যে পার্থক্য রয়েছে, কিন্তু তার মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও তাদের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলবো বিরোধিতা। আমরা এখন এটা একটু ছক আকারে দেখানোর জন্য চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল করো এবং খাতা কলমে উঠিয়ে নাও। এখানে সাধারণ বর্গক্ষেত্র আমরা দেখি, সাধারণ বর্গক্ষেত্র
যুক্তিবাক্যের বিরোধিতা আমরা দুটো ছক আকারে দেখতে পারি, একটা হলো সাধারণ বর্গক্ষেত্র, অপরটি হলো এরিস্টটলের বর্গক্ষেত্র। আমরা প্রথমে সাধারণ বর্গক্ষেত্রটাকে দেখব। বিপরীত বিরোধিতা অসম অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা ও অসম বিরোধিতা এবারে আমরা এরিস্টটলের বর্গক্ষেত্র খ নম্বরে এরিস্টটলের বর্গক্ষেত্র সম্পর্কে জানব। এরিস্টটলের বর্গক্ষেত্র এখানে এ ও আই ই চারটি বাক্য বিরুদ্ধ বিরোধিতা